আমার নাম রূপালী, আর এই গল্পটা আমার নিজের জীবনের এক গোপন অধ্যায়। জীবনের এমন কিছু সত্যি থাকে যা সহজে কাউকে বলা যায় না, কিন্তু তোমাদের ভালোবাসার টানে আজ সবটা খুলে বলছি। গল্পটা যদি ভালো লাগে বা আমার কথাগুলো যদি তোমাদের মনে দাগ কাটে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে এমন আরও অনেক না বলা কথা আমি তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। তোমাদের সমর্থন আমার খুব প্রয়োজন। শুরু করছি আমার জীবনের সেই কঠিন, জটিল আর অবৈধ সম্পর্কের কাহিনী। আমার দিদি মালিনী আমার থেকে ৫ বছরের বড় ছিল। ছোটবেলা থেকেই দিদি খুব শান্ত আর গোছানো, আর আমি ছিলাম ঠিক তার উল্টো, একটু চঞ্চল উড়ো উড়ো স্বভাবের। দিদির বিয়ে হয়েছিল যখন, তখন আমি সবে কলেজের প্রথম বর্ষে। দুলা ভাই রতনদা মানুষ হিসেবে খুবই ভালো, লম্বা, স্বাস্থ্যবান আর কথায় কেমন যেন একটা মাটির টান ছিল। দিদি আর রতনদার সংসারটা ছিল ছোট, কিন্তু খুব সুখের। বিয়ের পর প্রথম কয়েক বছর সব ঠিকই চলছিল। আমরা সবাই দেখতাম দিদিকে রতনদা কেমন চোখে হারায়। আমার কাছে রতনদা সব সময় শ্রদ্ধার পাত্র ছিলেন। তাকে আমি কেবল দিদির স্বামী হিসেবেই দেখতাম। মনের কোণে অন্য কোনো চিন্তা কোনোদিনও উকি দেয়নি। কিন্তু জীবনের গল্প তো সবসময় সরল রেখায় চলে না। ঘটনাটা ঘটল আজ থেকে প্রায় ৪ বছর আগে। দিদির হঠাৎ করে শরীর খারাপ শুরু হলো। প্রথমে সামান্য জ্বর, তারপর সেটা চলতেই থাকল। ডাক্তার দেখানো হলো, অনেক পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়ল এক জটিল রোগ। এমন এক রোগ যা শরীরকে পিলে তিলে শেষ করে দেয়। চিকিৎসা চলছিল, কিন্তু দিদি ধীরে ধীরে বিছানায় শয্যাশায়ী হতে শুরু করল। আমার বাবা মা গ্রামের দিকে থাকেন, তাদের বয়স হয়েছে, তাই দিদির এই অবস্থায় তারা চাইলেও সারাক্ষণ এসে থাকতে পারতেন না। এদিকে রতনদার চাকরিটাও বেশ কঠিন, অফিস কামাই করা সম্ভব না। দিদির সেবা, ঘর সামলানো সব মিলিয়ে রতনদা একা হিমশিম খাচ্ছিলেন। একদিন ফোন করে রতনদা আমাকে বললেন, রূপা, তুই যদি কিছুদিন এসে থাকতিস, দিদির জন্য একটা ভরসা পেতাম। তোকে ছাড়া আর ভরসা করার মতো কাউকে খুঁজে পাচ্ছি না। আসলে দিদিও চেয়েছিল আমি যেন আসি। ছোটবেলা থেকেই দিদি আমাকে ভীষণ ভালোবাসত। আমিও এক কথায় রাজি হয়ে গেলাম। চাকরি থেকে ১ মাসের ছুটি নিয়ে আমি দিদির সংসারে এসে উঠলাম। ভেবেছিলাম ১ মাস, কিন্তু সেই আশাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুলের শুরু, যেখান থেকে আর ফেরা সম্ভব হয়নি। প্রথম আমি কেবল দিদির সেবায় মন দিলাম। সকালে ঘুম থেকে ওঠা, ওষুধ দেওয়া, স্নান করানো, খাওয়ানো সবটাই নিজের হাতে করতাম। রতনদা অফিসে যাওয়ার আগে দিদিকে দেখে যেতেন আর ফিরতেন রাত করে। মাসখানেক যেতেই আমি দিদির সংসারের প্রায় সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলাম। রান্না, ঘর পরিষ্কার, রতনদার খেয়াল রাখা সব কিছুই আমার রুটিন হয়ে গেল। দিদি বিছানায় শুয়ে দেখত আর মাঝে মাঝে ফিসফিস করে বলতো, আমার রূপা না থাকলে কি হতো কে জানে। এই সময়ের মধ্যেই আমি আর রতনদা খুব কাছাকাছি আসতে শুরু করলাম। এটা শারীরিক নৈকট্য নয়, বরং দায়িত্বের নৈকট্য। রতনদা দেখতেন যে আমি কতটা পরিশ্রম করছি। একদিন রাতে রতনদা অফিস থেকে ফিরে এসে দেখলেন আমি রান্নাঘরে একা বসে চা খাচ্ছি। দিদি তখন ঘুমিয়ে। রতনদা বললেন, রূপা, তুই এই পরিবারের জন্য যা করছিস তার ঋণ কোনোদিন শোধ করতে পারব না। সত্যি বলতে, মালিনী অসুস্থ হওয়ার পর আমি কেমন যেন একা হয়ে গিয়েছিলাম। তুই আসাতে কথাটা শেষ না করেই তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। আমি মৃদু হেসে বললাম, ছি রতনদা, ওসব কি বলছেন? দিদি আমার সব, আর এই সংসার আমারও। এখানে ঋণ টিনের প্রশ্ন আসছে কেন? রতনদা আমার চোখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন। সেদিনের সেই দৃষ্টিটা ছিল একদম অন্যরকম। সেখানে শুধু কৃতজ্ঞতা ছিল না, ছিল এক ধরনের চাপা বিষণ্ণতা আর ভরসা খোঁজার নীরব ইঙ্গিত। সেই প্রথম আমার শরীরের ভেতরে একটা সূক্ষ্ম কাঁপুনি অনুভব হল। আমি তাড়াতাড়ি চোখ সরিয়ে নিলাম। এর পরের দিনগুলোতে রতনদার এই নীরব চোখের ভাষাটা আরও প্রকট হতে থাকল। তিনি সব সময় আমার কাজের প্রশংসা করতেন। যখন আমি তার জন্য গরম খাবার সাজিয়ে দিতাম, তখন খাবার সময় তিনি একবার করে আমার দিকে তাকাতেন। সেই দৃষ্টিতে কি ছিল তা আমি তখনও স্পষ্ট বুঝতে পারতাম না, কিন্তু আমার ভেতরে একটা ভুল সংকেত পৌঁছাচ্ছিল। মনে হতো হয়তো উনি আমার মধ্যে দিদির ছায়া খুঁজছেন, অথবা এমন কাউকে খুঁজছেন যে তার সব দায়িত্ব আর কষ্ট ভাগ করে নেবে। একদিন সকালে রতনদা তাড়াহুড়োয় অফিসে যাচ্ছিলেন। আমি দরজার কাছে তার টিফিন বাক্সটা এগিয়ে দিচ্ছিলাম। দিতে গিয়ে
অসাবধানতাবশত আমার হাতটা তার হাতের সাথে লেগে গেল। সামান্য স্পর্শ, কিন্তু আমার মনে হলো যেন বিদ্যুৎ খেলে গেল। রতনদা সঙ্গে সঙ্গে আমার দিকে তাকালেন। সেই তাকানোতে কোনো তাড়াহুড়ো ছিল না, ছিল একটা গভীর জিজ্ঞাসু দৃষ্টি। আমি অপ্রস্তুত হয়ে বললাম, সরি রতনদা। রতনদা মৃদু স্বরে বললেন, কিছু হয়নি, সাবধানে থাকিস। কিন্তু তার হাতটা তখনও টিফিন বাক্সের ওপর আমার হাতের খুব কাছেই ছিল। আমি বুকের ভেতর থুকথুক শব্দ শুনতে পেলাম। আমি বুঝতে পারছিলাম আমাদের এই সম্পর্কটা আর দেবর বৌদির সরল রেখায় নেই। কোথাও যেন একটা অদৃশ্য বাঁধ ভেঙে যাচ্ছে, আর সেই ভাঙা শব্দটা শুধু আমরা দুজনই শুনতে পাচ্ছি। আমার 1 মাস ছুটি শেষ হওয়ার কথা ছিল, কিন্তু দিদির অবস্থা ভালো না দেখে আমি আরও 1 মাসের ছুটি বাড়িয়ে নিলাম। দিদি নিজেও আমাকে ছাড়তে চাইছিল না। সেদিন ছিল পূর্ণিমা রাত। দিদি ওষুধ খেয়ে ঘুমিয়েছিল। রতনদা অফিস থেকে ফিরে খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে গেলেন। আমি সব গুছিয়ে রান্নাঘরে দাঁড়িয়ে জল খাচ্ছিলাম। হঠাৎ দেখি রতনদা এসে আমার পাশে দাঁড়ালেন। ঘুম আসছে না রূপা? রতনদা শান্ত স্বরে বললেন। মালিনীর এই অবস্থা দেখে ভেতর ভেতরে আমি শেষ হয়ে যাচ্ছি। কেউ বোঝার নেই, শুধু হাসি মুখে থাকতে হয়। রতনদার চোখে জল টলমল করছিল। এত বড় একজন পুরুষকে এত অসহায় অবস্থায় দেখে আমার বুকটা ভেঙে গেল। আমি দুলাভাইকে শুধু সান্ত্বনা দিতে চাইলাম। আমি বললাম, আপনি চিন্তা করবেন না রতনদা, আমি আছি তো। আমি যতক্ষণ আছি আমি সব দেখব। রতনদা ধীরে ধীরে আমার দিকে ঘুরে দাঁড়ালেন। তার চোখ দুটো ছলছল করছিল। তিনি কোনো কথা না বলে হঠাৎ আমার একটা হাত ধরে ফেললেন। তার হাতে ছিল এক অদ্ভুত উষ্ণতা। রূপা, তিনি বললেন, তুই ছাড়া আমার আর কেউ নেই। মালিনী অসুস্থ, আমি একা, তুই চলে গেলে আমি। তার কণ্ঠস্বর বুঝে এলো। তার এই অসহায়তা, এই কান্না আমার জন্য ছিল এক ইমোশনাল ব্ল্যাকমেল। আমি ভুলে গেলাম যে উনি আমার দিদির স্বামী। আমি তখন শুধু দেখতে পেলাম একজন অত্যন্ত নিঃসঙ্গ পুরুষকে যে ভরসা চাইছে। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার ভেতরের নারী যে দয়া, মমতা আর আকর্ষণ জমা হচ্ছিল তা একসাথে বেরিয়ে এলো। আমি নিঃশব্দে তার অন্য হাতটাও ধরলাম। কাঁদবেন না রতনদা, আমি ফিসফিস করে বললাম। তিনি আমার হাত ধরে এক মুহূর্ত স্থির হয়ে রইলেন। তারপর খুব ধীরে তিনি আমার দিকে একটু ঝুঁকে এলেন। আমাদের মধ্যে আর কোনো দূরত্ব ছিল না। তার নিঃশ্বাসের উষ্ণতা আমার মুখে এসে লাগছিল। সেই মুহূর্তে আমি যেন এক ঘোর অনুভব করলাম। আমার শরীরের ভেতরে থাকা কোনো এক অজানা উত্তেজনা মাথাচাড়া গিয়ে উঠল। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারালাম। এই সম্পর্কটা যে ভুল, এটা যে সামাজিকভাবে নিন্দনীয়, সেই চিন্তা এক লহমায় আমার মাথা থেকে উধাও হয়ে গেল। আমি শুধু সেই উষ্ণতা আর নির্ভরতা খুঁজছিলাম, যা এই নিঃসঙ্গ রাতে আমাদের দুজনকে কাছে এনেছিল। রতনদা আমার হাতটা ধরলেন এবং তার শরীরটাকে খুব আলতো করে আমার শরীরের সঙ্গে চেপে ধরলেন। এটা এমন এক স্পর্শ যা আমাদের অনৈতিক সম্পর্কের ভিত্তি স্থাপন করল। তিনি আমাকে ধরেছিলেন বটে, কিন্তু তিনি যেন আমাকে আঁকড়ে ধরে তার সব কষ্ট প্রকাশ করতে চাইছিলেন। সেই স্পর্শের ভাষা ছিল, আমি একা, তুমি আমাকে এই শূন্যতা থেকে মুক্তি দাও। আমিও তাকে বাধা দিলাম না, বরং আমার মনে হল এই স্পর্শে আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা করছি। আমার ভেতরে এক স্রোত বইতে শুরু করল। সেই রাতে আমাদের মধ্যে যা ঘটল তার কোনো সামাজিক স্বীকৃতি নেই। এটা ছিল দিদির অসুস্থতার সুযোগে একটা অবৈধ সম্পর্কের সূচনা। সেই সম্পর্ক শারীরিক গভীরতার চেয়েও বেশি মানসিক। আমরা একে অপরের নিঃসঙ্গতা আর দুর্বলতার আশ্রয় হয়ে উঠলাম। এরপর থেকে আমাদের জীবনে একটা নতুন রুটিন শুরু হলো। দিনের বেলা আমি দিদির যত্ন নিতাম, রান্নাবান্না করতাম, বাড়ির সব কাজ সামলাতাম, এক কথায় একজন নিখুঁত ছোট বোনের মতো। আর রাত নামলেই, বিশেষত যখন দিদি ওষুধ খেয়ে গভীর ঘুমে আচ্ছন্ন থাকত, তখন রতনদার সঙ্গে আমার গোপন সম্পর্ক আরও গভীর হতো। আমরা এক ঘরে থাকতাম না, কিন্তু গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন রতনদা হয়তো আমার কাছে আসতেন বা আমি যেতাম তার ঘরে। আমাদের কথাবার্তা চলত অনেক রাত পর্যন্ত। সেই কথাগুলো ছিল সব আবেগ, আকাঙ্ক্ষা আর ভবিষ্যতে স্বপ্ন নিয়ে। রতনদা মাঝে মাঝে বলতেন, মালিনীর কথা ভাবলে আমার খুব কষ্ট হয় রূপা, কিন্তু যখন তোকে দেখি তখন মনে হয় জীবনটা বোধহয় এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। আমি জানতাম এই কথাগুলো একদিক থেকে আমাকে দোষী বানাচ্ছিল, আরেক দিক থেকে আমাকে এই সংসারে প্রতিষ্ঠিত করছিল। আমি ধীরে ধীরে দিদির জায়গায়
অপেক্ষায় আসীন হচ্ছিলাম। আমাদের ঘনিষ্ঠতা এমন জায়গায় পৌঁছালো যে সামান্য একটা ইঙ্গিত বা একটা স্পর্শেই আমরা একে অপরের মনের কথা বুঝতে পারতাম। একদিন রাতে আমি রান্নাঘরে কাজ করছি, দিদিকে খাইয়ে দিয়ে এসেছি। রতনদা এসে দাঁড়ালেন পেছনে। আমি তার উপস্থিতি টের পেলাম। তিনি আমার কাঁধের ওপর দিয়ে আলতো করে হাত বাড়িয়ে ফ্রিজ থেকে জলের বোতলটা নিলেন। তার হাতের কবজিটা এক লহমার জন্য আমার ঘাড় ছুঁয়ে গেল। সেই নিরাপদ স্পর্শ আমার শরীরে এক তীব্র উত্তেজনার জন্ম দিল। আমি কোনো কথা না বলে জলের বোতলটা নিলাম, আর রতনদা যাওয়ার সময় আমার কোমরটা আলতো করে ছুঁয়ে গেলেন। আমাদের এই নীরব ইশারা ইঙ্গিতই আমাদের সম্পর্কে সবচেয়ে বড় ভাষা হয়ে উঠল। আমি বুঝতে পারতাম তিনি একজন স্বামীর অধিকার চাইছেন, আর আমি সেই অধিকারকে ভুল ইশারার মাধ্যমে পূরণ করে দিচ্ছিলাম। এটা ছিল এক ধরনের অপরাধের খেলা, যেখানে হার জিতের চেয়ে পাপবোধই ছিল বেশি। দিদি অসুস্থ, সে কিছুই জানতে পারত না। তার সরল চোখ দুটো আমার দিকে তাকিয়ে কেবল কৃতজ্ঞতা খুঁজে